হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ এখন চারিদিকে অন্ধকার, ভোর 4:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম সকাল 5:01 ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে, কারণ আমরা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুরে যাব। তোমরা চাইলে হাওড়া দিয়েও যেতে পারো, তবে সেক্ষেত্রে তোমাদেরকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপের স্টেশনে নেমে যেতে হবে। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেনটা ধরার জন্য আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য আমাদের টিকিটের মূল্য ছিল 25 টাকা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য দুটি ট্রেনে করে তোমরা যেতে পারো, একটা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল আর একটা লালগোলা প্যাসেঞ্জার। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ফার্স্ট ট্রেন যেটা যায় সেটা ভোর 3:20-তে। শিয়ালদা থেকে বেশ ঘন ঘনই কৃষ্ণনগর লোকালের ট্রেন থাকে, তবে আমরা গিয়েছিলাম সকাল 6:10-এর ট্রেনে। অত ভোরবেলায় উঠে ট্রেন ধরার কারণে সকাল 7:30 নাগাদ আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেছিলাম সকাল 8:34। স্টেশনে তোমরা অনেক রকমের খাবার দাবার পেয়ে যাবে। যাদের খিদে পাবে তারা এখান থেকে একটু টিফিন করে নিতে পারো। তারপর স্টেশন থেকে বেরিয়ে এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, এই টোটোয় করেই আমাদের যেতে হবে মায়াপুর। এখান থেকে টোটোয় করে মায়াপুর যাওয়ার জন্য সাধারণত মাথা পিছু 60 টাকা করে ভাড়া পড়ে, তবে তোমরা যারা একটু দরদাম করতে পারো তাদের ক্ষেত্রে 50 টাকাও হতে পারে। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোয় করে মায়াপুর যেতে তোমাদের মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। আর তোমরা যারা হাওড়া দিয়ে আসতে চাইছো তারা নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটোয় করে নবদ্বীপ ঘাটে চলে আসবে। টোটোয় তোমাদের মাথাপিছু ভাড়া পড়বে 30 টাকা। নবদ্বীপ ঘাটে তোমরা 10 টাকা মূল্যের টিকিট কেটে খেয়া পেরিয়ে সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথে চলে আসবে মায়াপুর মন্দিরের সামনে। তোমরা চাইলে সেখান থেকে টোটোও নিতে পারো। ইস্কন মন্দিরের ভেতরেই অনেকগুলো ভবন তোমরা থাকার জন্য পেয়ে যাবে। মন্দিরের 4 নম্বর গেট দিয়ে ঢুকে সবার প্রথমেই তোমরা দেখতে পাবে নামহট্ট ভবন। এই ভবনে একটা রুমে 2 জন থাকার জন্য ভাড়া 800 টাকা। ওই ভবনে আমরা কোনো রুম পাইনি, তাই সেখান থেকে চলে গেছিলাম গীতা ভবনের উদ্দেশ্যে। গীতা ভবনে একটা বেডরুমে 4 জন থাকার জন্য ভাড়া 1200 টাকা। তবে প্রতিটা ভবনেরই রুমের ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হয়। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গৌর নিতাই ধর্মশালা। এখানে প্রতিটি কাঁচা রুমের ভাড়া হলো 100 টাকা, আর পাকা রুম যেগুলো আছে সেগুলোর ভাড়া হলো 200 টাকা। বাকি ভবনগুলোর রুম তোমরা অনলাইনে বুকিং করতে পারলেও এই ধর্মশালার রুম কিন্তু তোমরা অনলাইনে বুকিং করতে পারবে না, তোমাদের এখানে এসে স্পট বুকিং করতে হবে। ইস্কন মন্দিরের ভেতরে এরকম আরও অনেকগুলি ভবন আছে, তবে আমরা কোনো ভবনেই কোনো রুম পাইনি। তাই মন্দির থেকে বেরিয়ে খেয়াঘাটের দিকে আসতে লোটাস টেম্পলের ঠিক উল্টো দিকে আমরা এই গেস্ট হাউসটি খুঁজে পেয়েছিলাম। গেস্ট হাউসের সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেওয়া রইল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমরা এখানে 2টো বেডরুম নিয়েছিলাম, একটা 4 জনের জন্য, একটা 8 জনের জন্য। 4 জনের বেডরুমের ভাড়া পড়েছিল 750 টাকা, আর 8 জনের জন্য যে বেডরুমটা নেওয়া হয়েছিল তার ভাড়া পড়েছিল 1200 টাকা। মন্দিরের ভেতরে তোমরা প্রসাদ পাওয়ার জন্য বিভিন্ন ভবনে টিকিট কাটতে পারো আলাদা আলাদাভাবে। আমরা নামহট্ট ভবনে টিকিট কেটেছিলাম। মন্দিরের প্রসাদ পাওয়ার জন্য তোমাদের কুপন কেটে নিতে হবে সকাল 9টা থেকে 11টার মধ্যে, আর প্রসাদ খাওয়ানোর সময় দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মন্দিরের ভেতরে সমস্ত ভবনেই আলাদা আলাদাভাবে প্রসাদ দেওয়া হয়, তবে প্রত্যেকটি ভবনের কুপন মূল্য কিন্তু আলাদা আলাদা। আমরা নামহট্ট ভবনে মাথাপিছু 60 টাকা মূল্যের কুপন কেটে নিয়েছিলাম। এই ভবনে প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, কুমড়ো আলুর তরকারি, পনিরের তরকারি আর পরমান্ন। এই ভবনে বয়স্কদের জন্য চেয়ার টেবিলে বসে খাওয়ারও ব্যবস্থা আছে।
খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। সবার প্রথমেই দেখে নিয়েছিলাম লোটাস টেম্পল, যেটা আমাদের গেস্ট হাউসের একেবারে উল্টো দিকে ছিল। এটি একটি সমাধি মন্দির। তোমরা যারা এই মন্দিরে আসতে চাও তারা ইসকন মন্দির থেকে বেরিয়ে খেয়াঘাটের দিকে আসতেই এই মন্দিরটা পেয়ে যাবে। আমরা দুপুরবেলায় যাওয়ার কারণে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, তবে এই মন্দিরের পরিবেশটা এত শান্ত যে এখানে বসে থাকতে এমনিই ভালো লাগবে। এই মন্দিরটি দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানে প্রবেশ করেই সবার প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে ঠাকুর ভক্তি বিনোদ স্মৃতি মন্দির। এটি একটি পুষ্প সমাধি ক্ষেত্র। এই মন্দিরটি দর্শন করার পর আমরা সেখানেই আরেকটি মন্দিরে প্রবেশ করলাম, যার মধ্যে রাধা মাধবের বিগ্রহ ছিল। তারপর সেই মন্দিরের আরেকটু ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পেয়ে গেছিলাম সেই বিখ্যাত নিম গাছ, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। সেখানে মহাপ্রভুর পিতামাতার মূর্তি, নৃসিংহদেবের মূর্তি, আরও অনেক কিছু ছিল। তবে আমরা সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ সেখানে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। যেটুকু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি তা একেবারেই আড়াল থেকে করা। এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি অদ্বৈতাচার্য এবং গৌরগদাধরের সাধনাস্থল। তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে কিন্তু তোমরা একসাথে অনেক কিছু দেখতে পেয়ে যাবে। এখানে প্রবেশ করেই সবার প্রথমে তোমরা একটি ম্যাপ দেখতে পেয়ে যাবে, যেখানে সব কিছু লেখা আছে যে মহাপ্রভুর মাসির বাড়িতে ঠিক দর্শন করার মতন কোন কোন স্থান রয়েছে। এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হলো গিরি গোবর্ধন পর্বত, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে রাধাকুণ্ড। এই ঘাটের ওপরে একটি বোর্ডে পরিষ্কারভাবে লেখা আছে যে এই রাধাকুণ্ডের জলে পা দেওয়া যাবে না বা এই জলে ফুলকুচিও করা যাবে না, এমনকি এখানে স্নান করাও নিষিদ্ধ। রাধাকুণ্ডে অনেক বড় বড় তোমরা মাছ দেখতে পেয়ে যাবে, তাদেরকে চাইলে তোমরা খাবারও দিতে পারো। তারপর সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে অনেকগুলি ধানের গোলা। সেখানে তোমরা আরও দেখতে পেয়ে যাবে মহারাজ গৌর কিশোর দাস বাবাজির সমাধি ক্ষেত্র। এখন তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর নাট্যমঞ্চ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কি কি লীলা করেছিলেন তার জীবনকালে সব কিছু দেখানো আছে। চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী জিউয়ের মন্দির। এতক্ষণ তোমরা যা কিছু দেখলে তার সব কিছুই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির মধ্যেই। মায়াপুরের কোনো মন্দিরেই তোমরা ভেতরে ঢুকে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই করতে পারবে না। তবে আমাদের মতো গোপনে ভিডিও করতে চাইলে করতেই পারো, তবে যা করবে খুব সাবধানে, কারণ ধরা যদি পড়ো তাহলে 1000 টাকা ফাইন দিতে হবে। তারপর আমরা চলে এসেছিলাম শ্রী সারস্বত গৌড়ীয় মঠে, যেখানে তোমরা দেখতে পাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার দুই পত্নী বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া ও শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি। তারপর আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্য মঠে। এই মঠের মধ্যে একদিকে শিব মন্দির আছে আর একদিকে রাধা মাধবের মন্দির আছে। এই মন্দিরে সন্ধ্যাবেলা তোমরা সন্ধ্যা আরতি দেখতে পাবে আর দেখতে পেয়ে যাবে শ্রীকৃষ্ণ তার জীবনকালে যা লীলা করেছিলেন সেইগুলি। তারপর আমরা চলে এসেছিলাম চন্দ্রচূড়া মন্দির। এই মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে তোমরা দেখতে পেয়ে যাবে একটি কীর্তনস্থল, যেখানে সব সময় কীর্তন শুনতে পাবে। পর আমরা মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে একটি বিশাল বড় পুকুর, যার মাঝখানে সুন্দর ফোয়ারা চলছে। তোমরা যারা মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে চাও তারা সন্ধ্যা 6টার মধ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করে যাবে। এই সন্ধ্যা আরতি সন্ধ্যে 7:30 পর্যন্ত হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যেসব স্থানগুলো ঘুরে দেখলাম তার জন্য আমাদের টোটোতে মাথাপিছু ভাড়া পড়েছে 30 টাকা।
তবে এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের ফোন এবং জুতো দুটোই জমা রেখে ভেতরে ঢুকতে হবে। যেখানে তোমরা ফোনগুলি জমা রাখবে সেখানে প্রতি ফোন পিছু নেবে 5 টাকা করে। এই মন্দিরে ভোরবেলাও মঙ্গল আরতি হয় ভোর 4:30 থেকে। আমরা ভোরবেলা চলে এসেছিলাম এই মঙ্গল আরতি দেখতে। তারপর মন্দির থেকে বেরিয়ে দেখে নিলাম শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির, যেখানে শ্রীলা প্রভুপাদ কিভাবে তার নাম সংকীর্তনের প্রচার করেছিলেন দেশে বিদেশে, এই স্থানটিকে অনেকে মিউজিয়াম বলেও আখ্যা দিয়েছেন। এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলেও তোমাদের ফোন এবং জুতো বাইরে জমা রেখে তবেই ভেতরে প্রবেশ করতে হবে। তারপর আমরা চলে গিয়েছিলাম মায়াপুরের গোশালা দেখতে। এখানে এলে তোমরা দেখতে পাবে প্রায় 500টিরও বেশি গোমাতা। আমরা প্রত্যেকেই জানি মায়াপুরের দুগ্ধজাত দ্রব্য অত্যন্ত বিখ্যাত। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম গঙ্গা স্নান ঘাটে, যেখানে অনেক ভক্তবৃন্দ সকালবেলা গঙ্গা স্নান করছিলেন। তোমরা এই ঘাটে এলে আরও একটি মন্দিরের দর্শন পাবে। আমরা সকাল সকাল গঙ্গা মাতাকে প্রণাম করে এবং মন্দির দর্শন করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা সেখান থেকে একটি টোটো ধরে ফেরিঘাটের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই টোটোতে তোমাদের মাথা পিছু ভাড়া পড়বে 10 টাকা করে। ফেরিঘাটে পৌঁছে ওপারে যাওয়ার জন্য আমরা মাথাপিছু 10 টাকা মূল্যের টিকিট কেটে নিয়েছিলাম। এই নদীপথে যাওয়ার সময় তোমরা জলঙ্গি নদী এবং ভাগীরথী নদীর যে মিলন তা দেখতে পাবে। স্পষ্টভাবে বুঝতে পারবে দুটি নদীর রং সম্পূর্ণ আলাদা। নবদ্বীপে এসে আমরা এখানকার বিখ্যাত ক্ষীর দই, কালো জাম আরও অনেক কিছু খেয়ে নিলাম। তারপর আমরা টোটোতে করে চলে গেলাম নবদ্বীপের বিখ্যাত স্থান সোনার গৌরাঙ্গ দর্শন করতে। এখানে আমাদের টোটোতে মাথাপিছু ভাড়া পড়েছিল 30 টাকা। নবদ্বীপে আমরা আর তেমন কিছু দর্শন করিনি। তারপর নদী পেরিয়ে আবার মায়াপুরে এসে সেখান থেকে টোটোতে করে চলে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আর তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন শিয়ালদা লোকালে উঠে পড়েছি। কৃষ্ণনগর টু শিয়ালদা লোকালে যে ট্রেনটা ধরেছিলাম তার সময় ছিল 12:15। তখন বাজে 2:40 আর আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। তারপর সেখান থেকে 3:08 বজবজ লোকাল ধরে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যে। এখন বাজে 3:38 আর আমরা নেমে পড়েছি ব্রেসব্রিজ স্টেশনে। এখানেই শেষ হলো আমাদের একদিনের মায়াপুর ভ্রমণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।